প্রথম পর্বের প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে ষষ্ঠ দিনের মতো অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ সুমন হায়দার, জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার আছে পলিটেকনিক ইনস্টিটিউট। মোবাইল নম্বর 01712499383। ইমেল আইডি দেওয়া আছে sumonhidar@gmail.com। আমাদের আজকের বিষয় পরিচিতির বিষয়ের নাম পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। আজকে আলোচনার তৃতীয় অধ্যায় অটোমোবাইলের বডি। আমরা গত ক্লাসে তোমাদের সঙ্গে বলে রাখছিলাম যে আজকে আমরা বডি নিয়ে আলোচনা করব। তবে তোমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের নিজেদের স্ব মানে রোল তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবা। তো আমরা বডি নিয়ে আলোচনা করব। তবে আমরা যেমন একটা বডিটা কেমন হয় দেখতে ঠিক এই সেম, এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, বডির গঠনশৈলী এরকম দেখতে হয়। তারপর বডির পর আমরা চেসিস নিয়ে আলোচনা করব। চেসিস মিনিং হচ্ছে এইটা, যেটা দেখতে প্রায় এই সেম। যদিও আমরা আজকে সাসপেনশন নিয়ে আলোচনা করব না, আজকে পদ্ধতিতে সাসপেনশন নাই, আমরা এখানে ফ্রেম পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা আমাদের বডি ও ফ্রেম নিয়ে একটু আলোচনা করি। দেখি আমাদের বডিটা কি। অটোমোবাইলের বডি, মোটরযানের যে অংশে যাত্রীগণ বসেন অথবা মালামাল রাখেন তাকে মোটরযানের বডি বলে। সাধারণত এই অংশে আমরা যাত্রী ও মালামাল যে স্থানে অবস্থান করে সেই অংশকে সাধারণত বডি বলি। বডি অংশে ধরো এখানে যেমন তোমরা বিভিন্ন গাড়িতে যখন পরিবহন মানে এক স্থান থেকে অন্য স্থানে যাও, যে অংশে বসো সেটা হচ্ছে বডি। যদিও গতদিনে আমরা বডি সম্পর্কে একটা আলোচনা করেছিলাম, বডির সাধারণ ধারণা আমরা জানি। তারপরেও আমি আজকে আর ওদিকে কথা না বলে বডির কি কি অংশ নিয়ে একটা বডি হয় সে বিষয়টা আমরা দেখবো আর কি। তো ঠিক আছে, আমরা একটু দেখি মোটরযান বডির বৈশিষ্ট্যগুলো। একটা মোটরযান মানে যে বডি থাকে তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, তবেই সে বডি রূপ ধারণ করবে। যেমন মোচড়ানো অনমনীয়তা থাকবে, তার মধ্যে বিম অনমনীয়তা থাকবে, পার্শ্বচাপ প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে, বায়ুর প্রতিরোধ ব্যবস্থা থাকতে হবে, নিরাপত্তা কাজ থাকবে, নিম্নতম কম্পন ও শব্দ। এই ৬টা টপিকসের উপর একটা বডির বৈশিষ্ট্য থাকবে, যা দেখা যাইতেছে এই মোচড়ানো অনমনীয়তা, বিম অনমনীয়তা, পার্শ্বচাপ প্রতিরোধ ব্যবস্থা, বায়ুর প্রতিরোধ, নিরাপত্তা কাজ, নিম্নতম কম্পন ও শব্দ। যদি আমরা একটু খেয়াল করো, যখন এই বিষয়গুলো কেন থাকবে, বিষয়টা হচ্ছে এজন্যই, যেহেতু আমরা যখন রাস্তায় কোনো মোটরযান যখন চালনা শুরু করবে বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া শুরু করবে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন রাস্তাগুলো সবসময় উঁচু নিচু থাকবে, আঁকা বাঁকা থাকবে, কিংবা দেখা যাবে যে তোমরা বায়ুর প্রতিরোধ ব্যবস্থা থাকবে, আবহাওয়া দুর্যোগ ব্যবস্থা থাকবে। এসব থেকে রক্ষার জন্য মূলত বডির যে বিশেষ কিছু দিক বা বৈশিষ্ট্য, সেটাই এইগুলা। আমরা বডিতে কি কি অংশ থাকে সে বিষয় নিয়ে যদি একটু দেখি, তো একটা ভিডিও আমরা দেখি, দেখলে আমরা বুঝতে পারবো যে বডির কি কি অংশ থাকে। সেই বডির সম্পূর্ণ অংশটা একটু আমরা এক নজরে দেখি। আমরা কার বডির প্রথমে দেখতেছি, এখানে দেখাচ্ছে যে গ্রিল গ্রিল বা এটা একটা জালি। হ্যাঁ, এটা একটা গাড়ির সামনে ব্যবহার করা হয়, একটা জালি আছে, সে জালি দেখানো হচ্ছে। বোনাট, একটা গাড়িতে অংশ হিসেবে একটা বোনাট ব্যবহার করা হয়।
যেটার ইয়ের নিচে সাধারণত ইঞ্জিন থাকে। ইঞ্জিনের বিভিন্ন অংশ থাকে। শক্তি সরবরাহ যে বিন্দু সেগুলো থাকে, বিভিন্ন অংশ থাকে আরকি। উইন্ডশিল্ড, উইন্ডশিল্ডের যে কাজটা আমরা দেখো সামনে যখন ড্রাইভার যখন ড্রাইভ করে বা আমরা যাত্রী সাধারণ যখন বসি তখন সামনে অনেক কিছু দেখতে পাই। ইভেন সামনে একটা গ্লাসের মধ্যে দিয়ে আমরা সবকিছু দেখতে পাই। কিন্তু উইন্ডশিল্ড সেটাকে বলে উইন্ডশিল্ড। এবং সেই উইন্ডশিল্ডের শুধু আমরা দেখতেই পাই না, সে একটা নিরাপত্তা হিসেবেও কাজ করে। যখন গাড়ি সামনে মুভমেন্ট করে বা সামনে চলাচল শুরু করে তখন দেখবা যে বিভিন্ন প্রতিকূলতা সামনে এসে অবস্থান করে, যেমন বাতাসের চাপ, এসব চাপ থেকে রক্ষা করে উইন্ডশিল্ড। আমরা সামনে যে গ্লাসটা দেখতে পাই সেটা হচ্ছে উইন্ডশিল্ড। এটা একটা পিলার, এটা অত্যন্ত শক্ত হয়, মজবুত হয়, যা কলামের ন্যায় আচরণ করে, যেটা বলছি আমরা এ পিলার। বি পিলার, বি পিলার মধ্যস্থ অবস্থান করছে, এটা অত্যন্ত শক্তিশালী হয়। এই পিলারটা মূলত গাড়ির যে ছাদ আছে মানে রুফ, যে রূপটা মূলত রূপটাকে ধারণ করে থাকে, যেটা আমরা বলছি বি পিলার। রুফ, রুফ মানে ছাদ, ছাদ যেটার যেটা সাধারণত ঢাকনা হিসেবে কাজ করা হয়। সি পিলার এ পিলারের ন্যায় আলোচনা আচরণ করে, এটা একটা পোল। বোট, এখানে পিছনে যে ঢাকনাটা থাকে এটা খোলাও যায়। এখানে বিভিন্ন মালামালও আমরা রাখি, অনেক সময় দেখবা যে প্রাইভেট কারে এই অবস্থা থাকে। রেয়ার কোয়ার্টার প্যানেল, এটা এই অংশটা রেয়ার কোয়ার্টার প্যানেল বলছে। যে পিছনের অংশ থাকে চাকার উপরের অংশ যেটা, সেটা হচ্ছে রেয়ার কোয়ার্টার প্যানেল। গ্লাস, সাধারণত আমরা এই গ্লাসটা অন অফ করতে পারি, মানে জিনিসটা খুলতেও পারি, ওপেনও করতে পারি, এবং সেটা আবার আমরা চাইলে সেটা আবার ক্লোজ করে দিতে পারি। আমাদের প্রতিকূলতা অবস্থানগুলো আমরা বিবেচনা করে গ্লাসটা খুলে থাকি আর কি। আবার ড্রোর, যেখানে আমরা মাল ও পরিবহন, সরি, মালামাল অথবা যাত্রী সাধারণ ওঠার জন্য ডোর ব্যবহার করা, ফিল্টার আছে সামনের অবস্থানে, বাম্পার যেটা সেফটি নিরাপত্তা হিসেবে চিহ্নিত করে। এই যে কয়েকটা অংশ আছে যেগুলো সম্পূর্ণই, এটা হচ্ছে একটা কার বডির পুরো অংশ। এন্ড কার বডির পুরো অংশ, এই অংশটাকে বোঝানো হচ্ছে যেমন এজ লাইক, মনে রাখো যে একটা মানুষের বডি, মানুষের বডি সম্পূর্ণ একটা বডিকে আমরা ধরে বডি যেমন ধরছি, বডির সাথে কি কি সংযুক্ত হতে পারে, যেমন হাত আছে, পা আছে, নখ আছে, এই বিষয়গুলোকে আসলে এখানে বোঝানো হচ্ছে। মোটরযানের ফ্রেম, মোটরযানের ফ্রেম কি? ফ্রেম আসলে মূলত মোটরযানের যে অবস্থানটা, আমরা যে বডি, সেই বডিটাকে যে যার সঙ্গে যুক্ত করে থাকি সেটাকে ফ্রেম বলে। যেমন মানুষের শরীরে যেমন আছে কঙ্কাল, আমরা বলে থাকি মানুষের শরীরে যে হাড়গুলো দেখা যায় সেগুলোকে কঙ্কাল বলি। কঙ্কালের সাথে আমাদের কি আছে? যেমন আমাদের মাংস লাগানো আছে। ঠিক এই ক্ষেত্রেও এই একই রকম শেপ, এবং যেমন যদি আমাদের কঙ্কাল দেখি তাহলে আমরা খুব ভয় পাই, ইভেন সেটাকে একটা অসম্পূর্ণ বলে থাকি। ইভেন এই কঙ্কালটার সঙ্গে যদি মাংস লাগানো থাকে তাহলে কিন্তু পূর্ণতা রূপ পায়, তখন সম্পূর্ণ একটা বডিটাকে বোঝানো হয়। এইখানে ফ্রেমটাও সেম, ফ্রেমটাও হচ্ছে এরকমই একটা অবস্থান, যেটা একটা কঙ্কাল। সেই কঙ্কালের সঙ্গে আসলে আমরা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ যখন আমরা বডি শীট মেটাল দিয়ে বা বিভিন্ন যে বডির যে অংশগুলো দেখলাম ওগুলো সেট করা হয় তখন সম্পূর্ণ তার রূপ পায় আর কি। ঠিক আছে, মোটরযানের বডি, মোটরযানের ইঞ্জিন, সাসপেনশন পদ্ধতি, যন্ত্রাংশ, পদ্ধতির যন্ত্রাংশ, শক্তির সরবরাহ যন্ত্রাংশ, বডি প্রভৃতি যে কাঠামোর সাথে যুক্ত থাকে তাকে ফ্রেম বলে। এখানে তার মানে অনেকগুলো অংশ যুক্ত থাকে, শুধু বডি থাকবে তা না, এর সঙ্গে ইঞ্জিনও যুক্ত থাকছে, সাসপেনশন পদ্ধতির যন্ত্রাংশগুলোও যুক্ত থাকছে, শক্তি সরবরাহের যে যন্ত্রাংশ সেগুলো বডির সঙ্গে যুক্ত থাকছে, সবকিছু মিলে বডি, বডিটা, যেমন এটা একটা ফ্রেম, এই হচ্ছে একটা ফ্রেম, এই ফ্রেমের সঙ্গে আমরা সম্পূর্ণ একটা অংশ যুক্ত করে রাখছি। আমরা ফ্রেমের যদি একটা ভিডিও দেখি, দেখা যাক ফ্রেমের ভিডিওটা কেমন হয়। আমরা মোটরযানে একটা ফ্রেম আছে, এই ফ্রেমের সঙ্গে একটা বডি যুক্ত করে দেখি কি অবস্থা দাঁড়ায়। আমরা ফ্রেমটাকে দেখি, ফ্রেমটা কিভাবে সৃষ্টি হচ্ছে।
আমরা এত সময় একটা মোটরযানের ফ্রেমের ভিডিও দেখলাম। আমরা এবার মোটরযানের মূল অংশ যেটা মেইন যে অংশ সেটা যেমন বলা হয়, তেমনি এর জায়গার নাম সেটা হচ্ছে চেসিস। আসলে মোটরযানের চেসিস এবার আমাদের দেখব যে মোটরযানের চেসিসটা আসলে কি? মোটরযানের বডিকে বাদ দিলে যে অংশ থাকে তাকে চেসিস বলে। তার মানে মোটরযানের মূল অংশ সরি মানে মোটরযানের বডি অংশকে বাদ দিলে যে অংশ থাকছে সেটা হচ্ছে মূলত চেসিস। ঠিক আছে? চেসিস নিয়ে আমরা যদি হয় তাহলে দেখো চেসিসটা সেম এরকম। একে ধারণ করে সবকিছু অবস্থান করে। একটা ফ্রেম বলো, বডি বলো, ইঞ্জিন বলো সবকিছুই ধারক, বাহক হিসেবে যেটা আমরা এক কথা বলতে পারি সেটা হচ্ছে চেসিস। যা সম্পূর্ণ সে শুধু মানে পুরো সিস্টেমটাকে একটা মোটরযানের পুরো অল ওভার সিস্টেমটাকেই সে নিয়ন্ত্রণ করে থাকে এই চেসিস। আমরা চেসিসের আলোচনা যাওয়ার পূর্বে একটা আগে ভিডিও দেখে নেব, তারপরে চেসিসের আমরা বিস্তর আলোচনায় যাব। আমরা যে চেসিসের অবস্থানটা দেখলাম, চেসিসে আসলে এক কথা বলতে গেলে আমরা সহজ কথা যদি বলি, যেমন একটা হোয়াইট বোর্ড। তোমরা এটা খেয়াল করে দেখো। একটা হোয়াইট বোর্ড যখন তোমাদের একটা ক্লাসের যেমন আহ, মূল ভূমিকা থেকে একটা হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডে গিয়ে লিখি আমরা বিভিন্ন ড্র করি, কথা বলি, বলার সময় সবসময় হোয়াইট বোর্ডের দিকে আমরা নজর রাখি। কিন্তু কখনো কি খেয়াল করছো যে হোয়াইট বোর্ড কে ধারক বা বাহক হিসেবে মানে আছে এবং তাকে দেখতে কেমন মনে হচ্ছে? কখনো কিন্তু আমরা চিন্তা করিনি। যেমন মনে করো একটা হোয়াইট বোর্ডের মূল অংশ কে? মূল অংশ দেখো, খেয়াল করে দেখো যে হোয়াইট বোর্ডটাকে ধারক কে করছে? ধারক হিসেবে কি আছে? ওখানে চার কোণা চারটা যদি আলপিন দেওয়া থাকে সেটাই কিন্তু মূলত হোয়াইট বোর্ডের মূল অংশ ধরা হচ্ছে, সরি, ধারক বাহক হিসেবে ধরা হচ্ছে। এখন যদি কোনো কারণে একটা পিন যদি খুলে যায় তাহলে কিন্তু হোয়াইট বোর্ডের তখন কোনো মর্ম থাকে না। তখন আলটিমেট হোয়াইট বোর্ডটা তখন দেখতে আর ভালো মনে হয় না, কারণ চার কোণা চারটা পিন যখন থাকে তখন কিন্তু হোয়াইট বোর্ডটা দেখতে যেমন ভালো হয়, হোয়াইট বোর্ডের থেকে তখন রেজাল্টও ভালো আসে, তখন আমরা কাজ করে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আজ লাইক সেম এইখানে এই চ্যাসিস যেটা আছে, চ্যাসিসটা হচ্ছে মোটরযানের একটা প্রধান অংশ হিসেবে কাজ করে। ওই সেম যেমন আলপিন যেমন পুরো হোয়াইট বোর্ডটাকে ধরে ধারক ধারক হিসেবে ব্যবহার করছে, পাশাপাশি ওই হোয়াইট বোর্ডটাকে নিয়ন্ত্রণ করছে বা হোয়াইট বোর্ডটাকে সৌন্দর্য বর্ধনের জন্য যেমন কাজ করছে, চ্যাসিসও সেম। চ্যাসিস যদি কোনো কারণে দুর্বল হয় তাহলে সার্বিকভাবে ওই মোটরযানের ক্ষেত্রে আমরা তেমন কোনো সুযোগ সুবিধা পাবো না। এখানে আমরা কিন্তু সে বিষয়টা পরিলক্ষিত এই ভিডিও চিত্রে আমরা কিন্তু সেগুলোই খেয়াল করলাম। এটা চ্যাসিসের যে সকল অংশ আমরা দেখলাম যে কি কি ধারক হিসেবে থাকে, যেমন থাকছে ইঞ্জিন থাকছে, চাকা থাকছে, ট্রান্সমিশন থাকছে, ফ্রেম থাকছে,
ক্লাস সিস্টেম থাকছে, ড্রাইভ শ্যাফট ইত্যাদি। এগুলো সাধারণত চ্যাসিসের সাথে সংযুক্ত হয়ে থাকে। তাহলে এই বিষয়গুলো যখন থাকবে, চ্যাসিসের সাথে ধারক হিসেবে বহন করবে এবং চ্যাসিসটা পুরোটাকে নিয়ন্ত্রণ। আবার দেখো চ্যাসিসের যে মানে যে অংশগুলো কাজ করে, চ্যাসিসের আসলে ভূমিকাগুলো কি? চ্যাসিসের কাজগুলো যেমন কি একটা, এটি ইঞ্জিন ও শক্তি সরবরাহ ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে এটি ইঞ্জিন ও শক্তি সরবরাহ ভিত্তি হিসেবে কাজ করছে। দ্বিতীয়ত কাজ করছে কি, এর সাথে সাসপেনশন পদ্ধতিও যুক্ত থাকে, এর সঙ্গে সাসপেনশন পদ্ধতিটাও যুক্ত থাকে। তারপরে কি হচ্ছে, এটি ইঞ্জিন ও শক্তি সরবরাহে ধাক্কা সহ্য করতেছে। মানে যে ধরনের মানে রাস্তায় চলাচলের জন্য যে ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে, সেগুলোর সে সহ্য করতেছে কে? এই চ্যাসিস। সে তার মাধ্যমে কিন্তু আসলে শক্তি, সেই কিন্তু মূলত মূল ভূমিকাটা পালন করছে। তারপরে কি, এটা সাধারণত এটি জ্বালানি আধার যেমন ব্যাটারি মাউন্টিং এর ধারক হিসেবে কাজ করে। তার মানে সবকিছু চিন্তা করলে এই চ্যাসিসটা মূলত ভূমিকা পালন করছে। আমরা একটা রাস্তায় যখন একটা গাড়ি চলাচল করে, তখন অনেকগুলো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। হয়তো দুর্ঘটনা ঘটতে পারে, নয়তো উঁচু নিচু রাস্তায় চলাচল করতে হতে পারে। সেই ক্ষেত্রে এই যে ধাক্কা বা এই যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন, এই সমস্যার সম্মুখীন থেকে রক্ষার জন্য এই চ্যাসিসটা মূল ভূমিকা পালন করছে। আমরা যদি দ্বিতীয়বার আরো একবার যদি ভিডিওটা একবার আবার যদি রিপিট করি, তাহলে দেখি যে কি বলছে। দেখো আবার দ্বিতীয়বার আবার ভিডিওটাই, আমরা সেম ভিডিওটাই দেখছি। যেমন দেখো, sorry, এই যে যেমন ইঞ্জিনের সামনের যে অংশটা, আমরা ইঞ্জিনটা ধারক হিসেবে সে বহন করছে। একটা ইঞ্জিনের কিন্তু অনেক মানে মানে এটার ওজনটা অনেক বেশি হয়, সেই সিস্টেমটা কিন্তু ধারক হিসেবে সে কাজ করছে কে? এই চাষির, সেই ধারকটা ধারক হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই সেম আলপিনের ন্যায় আচরণ করছে। মানে একটা হোয়াইট বোর্ডের যে ওজনটা আছে, আমরা যদি বলি হোয়াইট বোর্ডটা অনেক ওজন হবে, সেই ওজনটা ধারক হিসেবে এই চার কোনায় চারটা পিন আছে, তারা কিন্তু বহন করছে। আর ওই পিন যদি একটা যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, বা একটা পিন যদি কোনো কারণে ছিটকে পড়ে যায় কিংবা ভেঙে যায়, তাহলে কিন্তু বোর্ডটা কিন্তু আর ওয়ালে থাকবে না, তখন কিন্তু আলটিমেটলি সেই বোর্ডটা কিন্তু পড়ে যাবে। তার মানে ওইটা কিন্তু কার্যকরিতা আর থাকলো না। সেম এখানেও যদি ওই চাষিসটা যদি ভেঙে পড়ে যায় কিংবা ওই চাষিসটা যদি দুর্বল হয়, তাহলে কি হবে, যে সঙ্গে সঙ্গে ইঞ্জিন কিন্তু আর থাকবে না। তার মানে আমাদের যে লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু আমরা সফল হতে পারবো না। আবার আমাদের ট্রান্সমিশন সিস্টেম কি হচ্ছে, এখানে যে ট্রান্সমিশন সিস্টেম যেটা দেওয়া আছে, যে আমরা কিভাবে শক্তি ট্রান্সফার করব, বিভিন্ন ভাবে আমরা চাকা এগুলো শক্তি প্রেরণ করছি। ইঞ্জিন থেকে প্রেরিত শক্তি, যখন ইঞ্জিন শক্তি দিবে তখন কি করবে, তখন ওটার উপর প্রেসার হবে, চাপ হবে, বিভিন্ন চাপ দিবে। সেই চাপটাও কিন্তু কে সহ্য করতেছে? এই চাষিসটা সেটা বহন করে রাখছে। অর্থাৎ ইঞ্জিন থেকে উৎপাদিত শক্তি ট্রান্সমিশনের মাধ্যমে কিন্তু আমরা চাকায় প্রেরণ করি, তখনই কিন্তু চাকাটা ঘুরছে এবং সামনে মুভমেন্ট করতে। এতে করে কি হচ্ছে, এতে করে যে জিনিসটা হচ্ছে, তার মধ্যে কিন্তু অতিরিক্ত প্রেসার প্রেরণ করা হচ্ছে, তার উপর অতিরিক্ত প্রেসার হচ্ছে, সেই প্রেসারটা কিন্তু সে সহ্য করে যাচ্ছে। আমরা দেখতে থাকি আরো। সাসপেনশন সিস্টেম এইখানে কি, সাসপেনশন সিস্টেমের কাজ হচ্ছে মূলত কি, এটা আমাদের আরামদায়ক অবস্থান জার্নি পথে, মানে আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে যাই, যে আমাদের যে আরামদায়ক যে অবস্থান, সেই অবস্থানের জন্য সাধারণত এই সাসপেনশন সিস্টেমটাই আমাদেরকে সাধারণত এই আরামদায়ক অবস্থানটা সৃষ্টি করে থাকে। অর্থাৎ আমরা যদি চেয়ার মানে যখন সিটে বসে থাকি, সিটটা কিন্তু রাস্তায় যখন চলাচল করবে, তখন কিন্তু সাসপেনশন সিস্টেম যদি দুর্বল হয় কিংবা সাসপেনশন সিস্টেমে যদি কোনো ত্রুটি হয়, তাহলে কিন্তু আমরা ওই সিটটা আসনে সঠিকভাবে বসে থাকতে পারবে না। অর্থাৎ মনে রাখতে হবে, যেমন খেয়াল করে দেখো তোমরা, যে এই ক্রিকেট খেলার একটা বলটা যখন উপর থেকে যখন এসে তুমি ক্যাচ ধরতে চাও, তোমরা সবাই হয়তো ক্রিকেট খেলা জানো তো সেই ক্ষেত্রে বা দেখছো, তাহলে কি ক্রিকেট খেলার বলটা যখন ধরতে হয়, তখন কি হয়, সামনে এই বলটাকে ধরার জন্য কি হাত উঁচুর দিকে নেয় না নিচের দিকে নেয়? তখন আস্তে করে ছোট্ট করে একটা সাসপেনশন দিতে হবে, ওখানে দিলে তবেই কিন্তু ক্রিকেট খেলার বলটা কিন্তু তখন হাতের মধ্যে তালুবন্দী হয়, আদারওয়াইজ কিন্তু হয় না। তো সেই ক্ষেত্রে এটা খেয়াল করো, এই সাসপেনশন সিস্টেমটা সেম আচরণ করে থাকে। এটাও ধারক হিসেবে কে ব্যবহার করছে? সেই চাষি সেটা ধারক হিসেবে বহন করছে। এবার আসে আমাদের এই চাকাটা, আসলে এই চাকাটা যে চার বাহু, যে এই যে চাকা, চারটা চাকা ব্যবহার করা হচ্ছে, সেই চাকাটাও কিন্তু ধারক হিসেবে কে আছে? চাষিসের সাথে কিন্তু সংযুক্ত আছে। চাষি যদি কোনো কাজে দুর্বল হয়, তাহলে কিন্তু চাকাও কিন্তু তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে।
স্টিয়ারিং সিস্টেম, আমরা যদি স্টিয়ারিং সিস্টেমের যে কার্যকারিতা সবকিছু কিন্তু সাধারণত এই 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 আমার এই হচ্ছে চেসিসের উপর ডিপেন্ড করতে বা চেসিস এই ফ্রেমের উপর নির্ভর করতেছে। আমরা এইখানে আরেকটা ভিডিও আমরা একটু যখন আমরা একটু আগাতে থাকবো তখন আরেকটু দেখতে পাচ্ছি। এইখানে একটা দেখা লক্ষণীয় বিষয় হচ্ছে যখন এই যে চ্যাসিস, আমরা যে চ্যাসিসটা দেখছি যে লোড, স্ট্যাটিক লোড যেটা দেখানো হচ্ছে, যে আমরা যখন বসছি, যখন আসনে বসি, তার মানে আমাদের একটা নির্দিষ্ট প্রেসার বা আমাদের একটা নির্দিষ্ট চাপ আছে, আমাদের একটা ওজন আছে। আমরা যখন গাড়িতে গিয়ে উঠে বসি তখন এই যে ভার ক্ষমতা, এই যে ওজন ক্ষমতা, এই ওজন ক্ষমতাটা কে নিচ্ছে? এই চ্যাসিসটা কিন্তু সেটা বহন করছে। খেয়াল করে দেখো, আমরা এখানে যদি যখন আমরা এই যে গাড়িটা যখন মুভ, সরি এক সেকেন্ড, যখন এই গাড়িটা যখন মুভ করা শুরু করলো তখন কিন্তু একটা প্রেসার শুরু হলো, কারণ গাড়ি কিন্তু দুলছে। দুলছে মিনিং হচ্ছে সে বামে অথবা ডান দিকে কিন্তু দোল দোল দিচ্ছে। এই দোল দেওয়ার ফলে কিন্তু এক্সট্রা প্রেসার বা চাপ সৃষ্টি হচ্ছে। সেটা ধারক হিসেবে বা বহন হিসেবে কে কাজ করছে, সেটাও কিন্তু চ্যাসিসে ভূমিকা রাখছে। দেখো, খেয়াল করে দেখো, এই যে আপ ডাউন করলো গাড়িটা, এই যে চাকাটা দিকে কিন্তু আমরা বুঝিয়ে দিলাম। এখন দেখো, এই যে সাইড উইন্ড, যে বাতাস, সাইডের যে বাতাসটা, বাতাসের পার্শ্ব যে চাপটা আসতেছে, সে চাপটাও কিন্তু এই চাষিসে কিন্তু সেটা রোধ করছে। রোডের যে অবস্থানটা, রাস্তাগুলো সবসময় উঁচু নিচু কার্ভ হয় যখন রাস্তাগুলো যদি একটু অ্যাঙ্গুলার হয়, কিংবা এই যে এখানে ত্রিভুজ আকৃতি দেখা যাচ্ছে, যে রাস্তা এক সাইডে, ডান সাইডে হয়তো উঁচু, বাম সাইডে উঁচু, কিন্তু ডান সাইডে নিচু, এরকম উঁচু নিচু দেখাচ্ছে। এই যে অবস্থান থাকে, এই অবস্থান থেকে সে সুন্দর করে নিজেকে সিটকে পড়ে যাওয়ার থেকে সে রক্ষা করতেছে। তার মানে টোটালটাই কিন্তু শেষের জন্য এটা সম্ভব হচ্ছে। চেসিসটা যদি কোনো কারণে না থাকতো বা দুর্বল হতো, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা আমরা সফল হতে ব্যর্থ হতাম। তোমাদের সবাইকে, আর তোমাদেরকে আহ, আগামী ক্লাসে তোমাদের এই যে যেগুলো এখন পর্যন্ত যতগুলো মানে তোমাদেরকে ক্লাস নেওয়া হলো, যে আজকে দিয়ে ষষ্ঠ ক্লাস তোমাদের সাথে নেওয়া হচ্ছে। তো ষষ্ঠ ক্লাসের কার্যকারিতা হিসেবে তোমরা এখন পর্যন্ত যা শিখছো বা যতগুলো দেওয়া হয়েছে, আশা করি সবগুলো ভালো করে পড়াশোনা করছো। আমি হয়তো নেক্সট ক্লাসে তোমাদেরকে কিছু এখন পর্যন্ত কিছু প্রশ্ন থ্রো করতে পারি। তো যাই হোক, আগামী ক্লাসে আমরা সাসপেনশন পদ্ধতি দেখবো, মোটর যানের ড্রাইভ লাইন, ক্লাস, ট্রান্সমিশন, ড্রাইভ শ্যাফট, ডিফারেনশিয়াল ও পিছনে অ্যাক্সেল কাজের ব্যাখ্যা আমরা দেখবো। আগামী ক্লাসটা সবাই অবস্থান করবা। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।